দর্শক, সেই সকাল 7:30টায় সেনা অফিসারদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং সেই হাজির করার ক্ষেত্রে আমরা দেখেছি প্রিজন ভ্যান, নতুন একটি প্রিজন ভ্যান যেটি শীতাতাপ নিয়ন্ত্রিত। গত 2 দিন থেকে এই শীতাতাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান জেল কর্তৃপক্ষ তৈরি করেছে, এরকম একটি ভিডিও চিত্রও আমরা ছড়িয়ে পড়তে দেখেছিলাম। সেখানে 3-4টি কম্পার্টমেন্টে ভাগ করা প্রিজন ভ্যানের ভেতরে একটি বড় কম্পার্টমেন্ট, সেখানে অন্তত 12 জন কিংবা একটু চাপাচাপি করে বসলে 15 জনের বসার মতো পরিবেশ রয়েছে এবং সেগুলো সবই হচ্ছে চেয়ার, মানে বাসে যেরকম চেয়ার থাকে সেরকম বেশ মানে ভালো চেয়ার, এবং সেটা সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত। সিসিটিভি রয়েছে তার ভেতরে, বেশ ভালো আধুনিক অবস্থা। সেই প্রিজন ভ্যানেই সেনা কর্মকর্তাদের আনতে দেখলাম। বিভিন্ন সূত্র জানাচ্ছে যে এই প্রিজন ভ্যানটি গত রাতেই সেনানিবাসে গিয়ে অবস্থান নেয় এবং খুব সকালে তাদেরকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা গেছে, নিয়ে আসার আগে থেকে ভোর 5টা থেকেই, মানে ভোর 5টার আগে থেকেই আদালত চত্বরে যেমন বিপুল সংখ্যক পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়, তেমনি সেনাবাহিনীর গাড়ি মুহুর্মুহু টহল দিতে থাকে ক্যান্টনমেন্ট গেট থেকে আদালত চত্বর পর্যন্ত এই এলাকায়। এবং তাদেরকে যখন আনা হয় তখন পুরো রাস্তায় বিজিবি, আর্ম পুলিশ, সেনাবাহিনীর সদস্য সবাইকেই দেখা যায় যে একেবারে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাকে সকাল 7টার আগে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বের করা হয়েছে এবং মোটামুটি ওই সময়টাতে খুব একটা রাস্তায় লোকজন থাকে না, সেই অবস্থাতেই তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং এই দিন বিশেষ করে আদালত সকাল 8টাতেই বসবে এরকমটা প্রস্তুতিও ছিল। তাদেরকে আদালতে হাজির করা হলো 7:30টায়, 8টায় কার্যক্রম শুরু হয়েছিল। এরপরে যেটা হলো সেগুলো আপনারা ইতিমধ্যেই জেনেছেন। সেই হওয়াগুলোর, অর্থাৎ তাদেরকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করা এবং জেল হাজতে প্রেরণের ক্ষেত্রে বিভিন্ন আবার মতামত যে কোন জেলে যাবে না, সেরকম প্রেক্ষাপটে সেনাবাহিনীর এই তাদেরকে আদালতে হাজির করা নাকি এটা অন্য কিছু, প্রসিকিউশন কি বলছে, পরবর্তী অবস্থা কি হতে পারে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে যে প্রচারণা করছে সেগুলোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেগুলো খুবই গুরুত্ববহ হতে পারে এই মামলার ক্ষেত্রে। সেগুলো নিয়েও আলোচনা করে বোঝার চেষ্টা করব সার্বিক অবস্থাটা কি দাঁড়ালো এখন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সেনা কর্মকর্তাদের যে আদালতে উপস্থিত করা হলো, তারপরে তাদের জামিন চাওয়া হয়েছে। আইনজীবীরা সেনা কর্মকর্তাদের আগেই কোর্টে উপস্থিত হয়েছিলেন, খুব সকালে তারা উপস্থিত হয়েছিলেন এবং তাদের জামিন চেয়েছিলেন। সেই জামিন কোর্ট স্বাভাবিকভাবেই দেবে না, এটাই স্বাভাবিক, তাদেরকে জেলে পাঠানো হয়েছে এবং জেলে পাঠানোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদেরকে আবার সেনানিবাসে, ওই প্রিজন ভ্যান সেনানিবাসে ফিরিয়ে নিয়ে গেছে। এরই মাঝে আমরা তো জানি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেনাবাহিনীর সেনা সদরের একটি ভবনকে সাব জেল করা হয়েছে, সেই সাব জেলেই তাদেরকে পাঠিয়ে দেয়া হয়েছে। সেই ক্ষেত্রে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে আদালত বলেছে তাদেরকে কারাগারে প্রেরণ করার কথা, আদালত নির্ধারণ করবে না কোন কারাগারে আসামিরা থাকবে, এটা নির্ধারণ করবে কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে যে এই আসামি কোন কারাগারে থাকবে। সেই ক্ষেত্রে কারা কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত। তিনি ব্যাপারটাকে একটু সেনা সদরের স্পেশাল কারাগার যেটা, সেটা নিয়ে একটু মানে
অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন। তাদেরকে সাব জেলে মানে সেনা সদরে নিয়ে যাওয়া হলো এবং সেনা সদর থেকে যেরকম তথ্য এর আগে প্রথম আলো নিশ্চিত করেছিল সেটাই বাস্তবায়িত হলো। প্রথম আলো সেনা সদরের রেফারেন্স দিয়ে বলেছিল যে যতদিন পর্যন্ত বিচারের রায় না হচ্ছে, বিচার সম্পন্ন না হচ্ছে, ততদিন পর্যন্ত এদেরকে সেনা সদরে তারা সেনা হেফাজতে রাখতে চায়। বিচারের রায় হয়ে যাওয়ার পরে কার্যকর হওয়ার ক্ষেত্রে তারা যদি তাদের শাস্তি হয় তাহলে সেটা পরবর্তী পদক্ষেপে সাধারণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে তারা প্রেরণ করবে। সেটাই হলো শেষ পর্যন্ত। তার মানে হচ্ছে যে আদালত, সরকার এবং সেনাবাহিনীর মধ্যে এই ক্ষেত্রে একটা সমঝোতা আমরা হতে দেখলাম। তার মানে ব্যাপারটা আর সরকার ভার্সেস সেনাবাহিনী ভার্সেস আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো না, মূলত প্রসিকিউশন, চিফ প্রসিকিউটর, এই যে দ্বান্দ্বিক পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল সেই দ্বান্দ্বিক পরিস্থিতিগুলো থাকছে না। এদিকে আসামিদের যে 15 জন আসামিদের আইনজীবীরা তাদেরকে নির্দোষ দাবি করছেন। প্রথম আলো এই ব্যাপারে একটা শিরোনাম করেছে, প্রথম আলো শিরোনামটা দেখে নিতে পারেন। শিরোনামে তারা বলছে, আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, অপরাধীরা পালিয়েছেন, এমনটা বলেছেন আইনজীবী। প্রথম আলো যখন এই কথা বলছে তখন আপনারা অন্য দুটি গণমাধ্যমের দুটি ভিন্ন শিরোনামও দেখে নিতে পারেন, যেখানে সমকাল বলছে আত্মসমর্পণ করা 15 সেনা কর্মকর্তা নির্দোষ, সত্যিকারের অপরাধী ভারতে। এভাবে যখন তারা বলছে তখন প্রথম আলো আরেকটি ফটোকার্ড দিয়ে আরেকটি শিরোনামে বলছে 15 সেনা কর্মকর্তাকে সাব জেলে রাখা হবে, এই সিদ্ধান্তও হয়েছে। এরকম বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন রকমের খবর আমরা দেখেছি আজকে সারাদিন। কিন্তু এই যে সাব জেলে রাখা এবং প্রিজন ভ্যান, স্পেশাল প্রিজন ভ্যানে আনা, এই দুটো নিয়ে নতুন বিতর্ক যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সেনা কর্মকর্তায় আরেকজন মেজর জেনারেল জিয়াউল আহসান, যাকে এর আগেই গ্রেপ্তার করা হয়েছে, যার বিচার চলছে, তাকে কেন সাধারণ কারাগারে রাখা হবে? তিনিও তো সেনা কর্মকর্তা। তাকে যদি সাধারণ কারাগারে রাখা হয়, তাকে যদি সাধারণ প্রিজন ভ্যানে আনা হয়, তাহলে এই সেনা কর্মকর্তাদের এসি প্রিজন ভ্যানে কেন আনা হবে? তাদেরকে কেন সাব জেলে সেনা সদরে রাখা হবে? এই বৈষম্য কেন? এরকম কথাবার্তা, এরকম আলোচনাও কিন্তু চলছে। এরকম আলোচনা চলবে, এটাই স্বাভাবিক। এর মাঝে একটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আদালতে বিচার কার্য শেষে তাদেরকে নিয়ে আসা হচ্ছে, প্রিজন ভ্যানে আবার তোলা হচ্ছে। তখন অনেকটা সেনা কর্মকর্তাদের চেহারায় অনেকটা বিমর্ষ ভাব আমরা দেখেছি। এই ব্যাপারটা আওয়ামী লীগের প্রচারণা ব্যাপারে আলোচনা করব। তার আগে প্রথম আলো আইনজীবীদের বরাত দিয়ে যেটা বলছে সেটা হচ্ছে যে সেখানে আইনজীবীরা বলছেন যে আইনজীবীরা তাদেরকে গ্রেপ্তার করে আনা হয়নি, এটা বলছেন। তারা আত্মসমর্পণ করেছেন। তারা বড় অফিসার, ঊর্ধ্বতন অফিসার, তারা যথেষ্ট সচেতন, বিদেশে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে। তারা জানেন যে আদালতের মাধ্যমে তারা নির্দোষ প্রমাণিত হবেন। তারা কোনো দোষ করেননি, প্রকৃত দোষীরা ভারতে পালিয়ে আছে। এবং তিনি পুলিশের আইজিপি, গ্রেপ্তার হওয়া আইজিপি, এবং যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার কথা রেফারেন্স হিসেবে আইনজীবীরা যেটা বলেছেন সেটা হচ্ছে যে পুলিশের আইজিপি তার কথাতে এটা প্রমাণ করে দিয়েছে যে এই টোটাল যে ঘটনাগুলো ঘটেছে জুলাই আগস্টে, সেগুলো শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে হয়েছে। সুতরাং তারা এবং মেজর জেনারেল তারেক সিদ্দিকী, প্রধানমন্ত্রীর যে সামরিক উপদেষ্টা, এই তিনজনের নির্দেশেই মূলত ঘটনা ঘটেছে। যে তিনজন এখন দেশেই নাই, ভারতে রয়েছে। সুতরাং মূল দোষ হচ্ছে তাদের, এবং সাথে আরও কিছু লোকের নাম তারা বলেছেন যে মূল দোষ তাদের। এই আসামিদের যাদের কথা বলা হচ্ছে তারা দোষী নয়। এবার আসি আওয়ামী লীগের প্রচার বিষয়ে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি একটু বেশি মানে কি বলবো যে একটু বেশি অসচেতন হয়ে পড়লেন কিনা? এই যে সেনা কর্মকর্তাদের এই বিচার নিয়ে
একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানের ভিডিও চিত্রটা আপনারা একটু দেখে নিতে পারেন। রামপুরা এলাকায় সম্ভবত সেটা 16ই জুলাই তাকে দেখা যাচ্ছে, লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান তাকে দেখা যাচ্ছে মুহুর্মুহুর গুলি ছুটতে, এবং অভিযোগ কিন্তু ওই মানে মানবতা বিরোধী অপরাধ ওইটাকেও মিন করা হচ্ছে। এবং সেই গুলি ছোড়ার ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে, সেটাকে আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও বেশি ভাইরাল করছে কিভাবে? তারা বলতে চাচ্ছে যে রাজাকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে একমাত্র দেশপ্রেমী সেনা কর্মকর্তা হিসেবে এই লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান তিনি ভূমিকা রেখেছেন, তাকে সেলুট। এই কর্মকাণ্ডের জন্য তাকে বীরত্ব দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এই যে নিজেরাই প্রমাণ দিচ্ছে যে এই গুলি তিনি চালিয়েছেন এবং তাকে বীর হিসেবে আখ্যা দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এই প্রচারণার ফলে আদালতে যে আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে যাবে লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, আমি জানি না যে তার গুলিতেই রামপুরায় যে মারা যাওয়ার ঘটনাগুলো ঘটেছিল তার গুলিতেই এগুলো ঘটেছে কিনা। যদি তার গুলিতে নাও ঘটে থাকে, এখন আদালতে আওয়ামী লীগের লোকজনের প্রচারণায় আরও বেশি স্টাবলিশ করা সম্ভব হবে প্রসিকিউশনের পক্ষে। দেখুন আওয়ামী লীগ কীভাবে উন্মত্ততা প্রকাশ করছে, এটাকে বীরত্বের কাজ বলে। যে কাজ মানবতা বিরোধী অপরাধ, সেই কাজকে তারা বীরের কাজ হিসেবে প্রচার করছে। আমার মনে হয় যে আওয়ামী লীগের এই প্রচার লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ানের জন্য অনেক বড় বিপদ ডেকে আনলো, এবং তিনি যে নিশ্চিত করেই অন্য 14 জনের কি হবে আমি জানি না, তিনি যে নিশ্চিত করেই ফেঁসে যাবেন, বিশেষ করে এই প্রচারণায় আরও বেশি স্টাবলিশড হয়ে যাবে, যেটাকে আওয়ামী লীগ বীরত্ব বীর হিসেবে দেখছেন, সেটাকে অপরাধ হিসেবে স্টাবলিশ করতে প্রসিকিউশনের যে কোনো সমস্যা হবে না, এটা বলাই যায়। সুতরাং আমার মনে হয় যে এই রাজনৈতিক যে প্রপাগান্ডা, সেই রাজনৈতিক প্রপাগান্ডা করে বরং সেনা কর্মকর্তাদের আরও বেশি বিপদে ফেলে দিচ্ছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা। দর্শক, এই খুব সকালে 8টার দিকেই আমরা তাদেরকে আদালতে হাজির করার সময়ই আমরা একটা ফটোকার্ড ইউটিউবে এবং ফেসবুকে দিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম, যে আমরা এটা নিয়ে একটা আলোচনা করে দেখার চেষ্টা করব যে আসলে কি হচ্ছে, কি হতে পারে। সেখানে আপনারা অনেকেই মতামত দিয়েছেন, অনেকেই বলার চেষ্টা করেছেন, অনেকে সরকারকে দোষারোপ করার চেষ্টা করেছেন, অনেকে সেনা প্রধানকে দোষারোপ করার চেষ্টা করেছেন, অনেকে বলেছেন যে সময়ের অপেক্ষা, সময় আসলে এগুলো সব পাল্টে যাবে। অনেকে আবার কেউ আবার বলেছেন যে এই অপরাধের গুম নির্যাতন, এই যে অপরাধে মামলা হয়েছে, সেই অপরাধের শাস্তি এই সেনা কর্মকর্তাদের পেতে হবে। বহু রকম মন্তব্য আমরা পেয়েছি, আপনাদের মন্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আপনাদেরকে ধন্যবাদ। এখন যেটা পরিবেশ তৈরি হলো, এখন যে পরিবেশের মধ্যে আমরা পড়তে চলেছি, তাতে একটা ভাবনা সরলভাবে যদি হিসাব করা যায়, তাহলে একটা ভাবনা হতেই পারে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের এটাকে কেন্দ্র করে যে দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছিল, সেটা এই সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখতে দেওয়ার মাধ্যমে এক ধরনের বোধহয় একটু উষ্ণতা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলো কিংবা দেখা যেতে পারে। আবার এরকমও হতে পারে যে এটাকে কেন্দ্র করে একটা গুমোট পরিবেশ তৈরি হতেও পারে, যদিও আজকে প্রথমবারের মতো, এর আগে অন্যভাবে ও অন্য ভাষায় ব্যঙ্গভাবে বিদ্রূপের সুরে চিফ প্রসিকিউটরকে কথা বলতে দেখলেও সেনাবাহিনীর সম্পর্কে এক ধরনের কি বলবো, কথাগুলো অসম্মানজনক কথাই মনে হয়েছিল এর আগে। কিন্তু আজকে তিনি বলেছেন যে এই সেনা অফিসারদের, অভিযুক্তদের সেনা আদালতে হাজির করার মাধ্যমে সেনাবাহিনী খুবই ভালো একটা কাজ করেছে, তারা সহযোগিতা করেছে, এবং তাদের এই সহযোগিতার জন্য সবাইকে, সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে। খুবই মিষ্টি সুরে তিনি বলার চেষ্টা করেছেন যে সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এই কর্মকাণ্ডের মাধ্যমেও এক ধরনের সম্পর্কের উষ্ণতা তৈরি হতে পারে।
কিন্তু শেষ পর্যন্ত সেনা সদরে কি হচ্ছে এটা নিয়ে সেটা এখনই অনুমান করাটা খুব কঠিন। অনেকে তো অনেক কাঠি সরেস হয়ে এটাও বলছেন যে ঊর্ধ্বতন 15 সেনা কর্মকর্তাকে যখন বিচারের আওতায় নেওয়া হলো, এর পরের স্টেপ কি আরও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা? দর্শক, আপনার ভাবনায় যদি এই ইঙ্গিতটা মেলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশ সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়ে এখন অনেক প্রশ্ন। আজ আপনারা মিডিয়ায় সবাই দেখেছেন 15 জন সেনা অফিসারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সবার লক্ষ্য ছিল তারা কিভাবে নামছেন, কিভাবে আসছেন। কিছু কিছু মিডিয়া প্রশ্ন করা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদেরকে আনা হয়েছে। এটা একটা দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি সহ আরো অনেক কিছু প্রশ্ন অনেক মানুষের, বিশেষ করে সাবেক সেনা কর্মকর্তা যারা আছেন, অবসরে যারা আছেন, যারা সেনাবাহিনী থেকে ওন করেন, তারা এই প্রশ্নগুলো এনেছেন কারণ বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট একটা সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীন বাংলাদেশে নতুন একটা পর্বে উপনীত হয়, কিন্তু 75 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর সেনাবাহিনী বিশৃঙ্খল অবস্থায় পড়ে। সেনাবাহিনীর কিছু জওয়ান তারা ঘোষণা করেন তারা বিপ্লব করেছেন, জাতির পিতাকে হত্যা করেছেন। রেডিও টেলিভিশনে হামদ, নাত, কোরআন তেলাওয়াত এমন ভাবে প্রচার করা হচ্ছিল যেন সেনাবাহিনীর কিছু লোকজন জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পরে সোয়াবের কাজ করে ফেলেছে। সেই সেনাবাহিনী নিয়ে আজকে প্রশ্ন অন্য কারণে। 75 হত্যাকাণ্ডের পর একদম এলোমেলো বাহিনী যখন এগাচ্ছে, জিয়া ক্ষমতায় আসার পর তা আরো এলোমেলো হয়ে পড়ে। কারণ জিয়া সেনাপ্রধান হবার পর আগে পরে সেই 3 নভেম্বরের ঘটনা, 7 নভেম্বরের ঘটনা, এই বিষয়গুলা সেনা অভ্যন্তরীণ গ্রুপিং কে কারে মারবে না মারবে এই পরিস্থিতিতে যখন আগাচ্ছিল, তখন পাল্টা সেনাবাহিনীতে পরিণত হয় এটা। এবং অনেকে এই শব্দ ব্যবহার করেন, এটা খুনের সেনাবাহিনীতে তখন পরিণত হয়। এবং জিয়া যেহেতু তার আমলে 19টি অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয় এবং একটা বিমান বাহিনীর একটা ঘটনা ছিল যে জাপানি একটা বিমান ছিনতাই করে বাংলাদেশ নিয়ে আসা হয়েছিল। ওই পরিস্থিতিকে কাজে লাগিয়ে তখন একটা অভ্যুত্থান হয়। সেই অভ্যুত্থানের পর জিয়া বিমান বাহিনীতে ব্যাপকভাবে হত্যাকাণ্ড চালান। বিমান বাহিনী একরকম নিঃশেষ হয়ে যায়। জিয়ার আমলে যে 19টা ব্যর্থ অভ্যুত্থান, এত করে শত শত সেনা অফিসার সৈনিককে হত্যা করা হয় এবং টার্গেট করে হত্যা করা হয় মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর সদস্যদের, অফিসারদের। আপনারা লক্ষ্য করবেন পাকিস্তান থেকে যে সেনাবাহিনীটা আসলো, পাকিস্তানের যে অংশটা পাকিস্তানের আটকা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর, তারা আসার পরে সেনাবাহিনী একটা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, পাকিস্তান ফেরত সেনাবাহিনী। এরশাদ ছিলেন পাকিস্তান ফেরত সেনাবাহিনীর একটা অংশ। তাদের পরস্পরের কে কাকে হত্যা করবে, কে কাকে অপসারণ করবে, এই কার্যক্রমে সেনাবাহিনীতে বিশৃঙ্খল এক অবস্থা তৈরি হয়। মুক্তিযুদ্ধের যে সেনাবাহিনী যে গৌরবটা ছিল, সেই গৌরবটা প্রশ্নের মুখে পড়ে। ওই সময় জিয়া বিচারের নামে অনেক সেনা অফিসারকে ফাঁসি দেন, এমনকি কর্নেল তাহেরকে ফাঁসি দেন। কর্নেল তাহেরের ফাঁসিটা বিশেষভাবে আলোচনা করা এই কারণে যে পৃথিবীতে পঙ্গু মানুষদের কখনোই ফাঁসি দেওয়া হয়নি। কর্নেল তাহেরের ফাঁসির ঘটনাটা প্রথম একজন পঙ্গু ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়, যে তাহের মুক্তিযুদ্ধের সময় রণাঙ্গনে একটি পা হারিয়েছেন। সেই তাহের ফাঁসির শিকার হন জিয়ার মাধ্যমে। শুধু ফাঁসি না, তখন থেকে যেটা সেনাবাহিনীতে চলছিল যে মুক্তিযুদ্ধ অফিসারদের বিতাড়ন, কিভাবে বাকি যারা আছে বের করে দেওয়া হবে, সেই পর্বই ছিল সবারই। এই পরিস্থিতির
পরে 1991 জিয়ার পরে আবার এরশাদের একটা আমল ছিল, বেগম জিয়ার একটা আমল ছিল। দু আমলেই মূল টার্গেটটা ছিল মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের বিতরণ। 1991 সালে 96 সালে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসার পরে আওয়ামী লীগ যেহেতু ভিকটিম 75-এর ঘটনার, এই ভিকটিম সেনাবাহিনীকে আস্থায় আনতে আওয়ামী লীগকে অনেক বেগ পেতে হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এসে সেনাবাহিনীকে শৃঙ্খলা আনার চেষ্টা করে। ইন্ডিমনিটি একটা অধ্যাদেশ ছিল আগে, যে বঙ্গবন্ধু হত্যা বিচার করা যাবে না, সেটা প্রথমে কিন্তু মোস্তাকের মাধ্যমে অর্ডিন্যান্স আকারে আসে, পরে জিয়া পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটা আইনে পরিণত করেন। মুক্তিযোদ্ধা তখন এমন ভাবে বলা হতো, বঙ্গবন্ধু হত্যার বিচার না করার বিষয়টাকে বলা হতো যে সামরিক অভ্যুত্থান নাকি এমন একটা বিষয়, এটা যখন সফল হয় তখন বিচার হয় না, তখন ব্যর্থ হয় তখন নাকি বিচার হয়। এইভাবে কিন্তু বহুদিন 21টা বছর এই গান কিন্তু মানুষকে শোনানো হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইন্ডিমনিটির মাধ্যমে সেই বিচারের বাধা অপসারণ করা হয়, তখন কিন্তু ভেতরে ভেতরে সেনাবাহিনীর সেই পক্ষটা আবার কিন্তু সংঘবদ্ধ হতে থাকে, এবং তখন আওয়ামী লীগ যে পরিস্থিতি পড়ে, সামনে কেউ কিছু বলতে পারছিল না, কিন্তু জঙ্গি হামলা বেড়ে যায় বাংলাদেশে। নানাভাবে জঙ্গি হামলা হচ্ছিল সারা দেশে। এইভাবে সেনাবাহিনীর অনেক লোক কিন্তু সেই পরিস্থিতির ভিকটিম হন। 2000 এর আগে জঙ্গি হামলার এই ঘটনাগুলা এমন একটা পর্যায়ে পড়েছিল যে সেনাবাহিনী যেন জঙ্গিদের পাহারাদারে পরিণত হয়েছিল, এমনও কিন্তু অনেকে বলছিলেন। 2009 সালে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন বিডিআর এর ঘটনাটা ঘটে। বিডিআর এর ঘটনাটা আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আপনি চিন্তা করেন, এটা কোনো বাস্তব কি? একটা দল ক্ষমতায় এসে মাত্র, সে তো সবাইকে নিয়ে ভালো চলতে চাইবে, সেনাবাহিনীও একটা অংশ। সেই সেনাবাহিনীটাকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ যখন নতুন একটা উদ্যম শুরু করেছিল বাংলাদেশ যাত্রার, তখন কিন্তু সেই ঘটনার মাধ্যমে যে সেনা অফিসারদের হত্যাকাণ্ডের শিকার হন, সেই দোষও কিন্তু আওয়ামী লীগকে আজকে দেয়া হচ্ছে। কিন্তু বাস্তব হচ্ছে, সেনাবাহিনীর লোকজন বলেন এবং জানেন 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সেনাবাহিনীর যে আধুনিকায়ন সব কাজই কিন্তু আওয়ামী লীগ সরকারের অধীনে হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সমস্ত বাংলাদেশের নৌবাহিনী সাবমেরিনের মালিক হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমানের মালিক হয়েছেন। আওয়ামী লীগ আমলে, বঙ্গবন্ধু আমলে ট্যাঙ্ক কেনা হয়েছিল সেনাবাহিনীর জন্য, আওয়ামী লীগ আমলে সেই নতুন করে আবার ট্যাঙ্ক, সেনাবাহিনী সব মিলিয়ে যে আধুনিক বাহিনীতে পরিণত করে যা যা দরকার সেই কাজগুলো করা হচ্ছিল। কিন্তু আবার জঙ্গি হামলার ঘটনাটা এমন ভাবে বেড়ে যায়। আপনি সবচেয়ে বড় ঘটনা ছিল হোলি আর্টিজানের ঘটনা ছিল এমন একটা টার্গেট, জাপানিরা যদি বাংলাদেশের উন্নয়ন অংশীদার, জাপানিদের যাতে এখানে নিরুৎসাহ দেখানো হয়, সেটা একটা বড় ষড়যন্ত্র ছিল হোলি আর্টিজানের ঘটনা। এই ঘটনাগুলা সেনাবাহিনীর একটা উইং জঙ্গি দমনে বিশেষজ্ঞ হয়ে উঠে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি দমনে এত দক্ষতা অর্জন করে, এগুলো কিন্তু দেশে বিদেশে প্রশংসিত হচ্ছিল। কিন্তু এখন আবার এবার 24-এর পরে সমস্ত টার্গেটটা হচ্ছে সেই অফিসারদের টার্গেট করা হয়েছে এখন, যারা কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিলেন, জঙ্গি নানা প্রচেষ্টা ব্যাহত করে দিচ্ছিলেন, এবং জঙ্গিদের বিভিন্ন অপারেশনের সাফল্যে যে সেনা কর্মকর্তারা ছিলেন, এখন তারাই টার্গেট হয়েছেন। যে 15 জন সেনা কর্মকর্তা বা অবসরে থাকা মোট 26 জন কর্মকর্তাকে টার্গেট করা হয়েছে।
এদের পোর্টফোলিও আপনি চেক করলে দেখবেন এরা কিন্তু সবাই কিন্তু জঙ্গি হামলার জন্য বিশেষজ্ঞ পর্যায়ে ছিল। হোলি আর্টিজানের ঘটনার পরে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাবের যেসব সদস্য বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশে জঙ্গি দমনে, তারাই কিন্তু নতুন টার্গেট। দেশের মতোই সেনাবাহিনী এখন বিশেষ এক সময় অতিক্রম করছে, এটাই কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা আমাদের বলছেন। সারাদিন যারা মিডিয়াতে চোখ রেখেছেন গত কয়েকদিন ধরে সেনাবাহিনীকে মুখোমুখি করা, সেনাবাহিনী মুখোমুখি করা যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের সাথে ট্রাইব্যুনালে এখন যে নেতৃত্ব আছে জামাত ইসলামের, এই জামাত ইসলামের এই নেতৃত্বের সাথে সেনাবাহিনীর সংঘাতটা কিন্তু ঐতিহাসিক। এই নেতৃত্ব পাকিস্তানের পক্ষ ছিল এবং এই সেনাবাহিনী পাকিস্তানের বিপক্ষে ছিল। এই যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। এখন সেই প্রতিশোধ নেওয়ার জন্য সেনাবাহিনীকে টার্গেট করেছে। সেনাবাহিনীর চাকরিরত সেনা অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট বাংলাদেশে এই প্রথম। এই বিষয়টা নিয়ে সেনাবাহিনীর দুটো দলের মত আছে। একটা মত হচ্ছে যদি কেউ দোষী থাকে তাদের বিচার হবে, সেনাবাহিনী বিচার হবে। কিন্তু প্রকাশ্য আদালতে এইভাবে আজকে যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু নানাভাবে ফলো করা হচ্ছিল। তারা কিভাবে নামছেন, কিভাবে সকাল 7টার দিকে তাদেরকে আনা হয় সেখানে, তারপরে তারা তাদের হাত পড়া আছে কিনা এটা খেয়াল করা হচ্ছিল। প্লাস হচ্ছে তারা শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তারা এসেছেন। এটা কিন্তু অনেক মিডিয়া শিরোনামে ছিল। শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানের ব্যাপারে একটু বলি এখানে। শুধু বাংলাদেশে নানা কিছু পুরনো, কিন্তু জেলখানা যেমন পুরনো, বন্দীদের সাথে আচরণের চিন্তা ভাবনা পুরনো। আমি অস্ট্রেলিয়াতে আছি, অস্ট্রেলিয়ার সবকিছু শীতাতপ নিয়ন্ত্রিত, পুলিশ ভ্যানগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। বাংলাদেশে এই বিষয়গুলা কেউ মনোযোগ দেন নাই। বাংলাদেশে এই যে প্রিজন ভ্যানগুলা শীতাতপ নিয়ন্ত্রিত কয়েকটা মাত্র হয়তো এখন আছে, এগুলো শীতাতপ নিয়ন্ত্রিত না। এবং এই প্রিজন ভ্যানগুলা জামে যখন পড়ে, বাংলাদেশে জামে পড়ার পরে অনেকে অসুস্থ হয়ে পড়েন, মৃত্যুবরণ করেন। এবং বাংলাদেশের মিডিয়ার সেই দৃষ্টিভঙ্গি উচিত ছিল তাদের বলা যে প্রিজন ভ্যানগুলো সবগুলো যাতে শীতাতপ নিয়ন্ত্রিত হয়, জেলখানাগুলা যাতে মানবিক হয়। জেলখানাগুলো যেমন অস্ট্রেলিয়াতে জেলখানা নামে কারেকশন সেন্টার হচ্ছে এখানে। এই জেল যেহেতু এখানে খুবই ব্যয়বহুল একটা ব্যাপার, এখানে কিন্তু সহজে জেলে মানুষ নিতে চায় না। বেশিরভাগ লোককেই থানা থেকেই কিন্তু জামিনের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে বলে অমুক দিন কোর্টে আসবে। কারণ এই যে বের ব্যাপারটা অ্যাভয়েড করার জন্য এই বিষয়টা। কিন্তু বাস্তব হচ্ছে বাংলাদেশের দৃষ্টিভঙ্গির কারণে এই বিষয়গুলা মিডিয়ায় অন্যভাবে দেখা হয়েছে। এই আজকের ঘটনাকে অনুসরণ করে সেনাবাহিনীর সাবেক যারা কর্মকর্তা, যারা সেনাবাহিনীকে ভালোবাসেন, সেনাবাহিনীকে ওন করেন, গত কয়েকদিন ধরে আমরা একটা দিন খেয়াল করছিলাম সেনাবাহিনীর এই পরিস্থিতির কারণে সেনাবাহিনীর ইন সার্ভিস অথবা রিটায়ার, মানে যে যত রকম পক্ষ আছে সেনাবাহিনীর, সবাই কিন্তু একটা পক্ষ নিয়েছেন এই কারণে যে যাতে সুবিচার হয়, যাতে ভিকটিম না হয় তাদের সদস্যরা, এবং সেনাবাহিনী যাতে পেশাদার বাহিনীতে পরিণত হয়। পেশাদার বাহিনীর বাংলাদেশের সীমাবদ্ধতা হচ্ছে বাংলাদেশের যত রাজনৈতিক দল যখনই ক্ষমতায় আসছে, শুধু সেনাবাহিনী না, পুলিশ সহ বিভিন্ন বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, এখনো করা হচ্ছে। এবং রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে আজকে শুধু পুলিশ না, সেনাবাহিনীও প্রশ্নের সম্মুখীন। এমন সেনাবাহিনী একটা অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটছে বাংলাদেশে। অবিশ্বাস্য ঘটনা একটা মনে করেন, একজন রাজনৈতিক নেতা, তার ব্যারিস্টার পদবীও আছে, তিনি প্রকাশ্য স্থানে দাঁড়িয়ে বলেছেন সেনাবাহিনীকে গুড়িয়ে দিতে হবে, সেনানিবাসকে গুড়িয়ে দিতে হবে।
প্লাস বা আরো বিভিন্ন বিভিন্ন মন্তব্য করেছেন, লিখেছেন, সেনাবাহিনী কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছে এবং সেনা প্রধান বলার চেষ্টা করেছেন, অনেকে বলার চেষ্টা করেছেন এরা বয়সে অল্প বয়সী, এরা একদিন এই পরিস্থিতির জন্য নিধি অনুতপ্ত হবে। কিন্তু এই বিষয়টাকে সেনাবাহিনীর ভেতরের লোকেরা ভালোভাবে নেন না। এই কারণে এখানে কেউ কিন্তু শিশু শিশু মানে 18 পরে যাদের বয়স তারা তো কেউ শিশু না। সেই ব্যক্তিদের কাছে সঠিক আচরণ সবাই চান। আজকের আজকের কোর্টের হাজিরার মাধ্যমে এই প্রশ্নটা আবার সামনে এসেছে। এই হাজিরার মাধ্যমে বলা হচ্ছে যে কোর্ট আজকে যে আদেশটা দিয়েছে, আদেশটা হলো তাদেরকে জেল হাজতের প্রেরণের নির্দেশ দিয়েছে। জেল হাজতটা তাদের জন্য, এই সেনা কর্মকর্তাদের জন্য একটা বিশেষ জেল, সাব জেল ঘোষণা করেছে ক্যান্টনমেন্টের ভেতরে। এই সাব জেলে তারা থাকবেন, এটাই মোটামুটি ঠিক করা আছে। কিন্তু বাস্তব হচ্ছে এখানে জেলের কর্মকর্তারা থাকবেন, জেল রক্ষীরা থাকবেন এবং শুধু এই মামলা শুধু না, সেনাবাহিনীর আরো যেসব 5ই আগস্ট পরে যেসব কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, যাদেরকে কাশিমপুর জেলখানায় বা অন্য জেলখানায় রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে একই অভিযোগ যদি হয়, তারা কোথায় থাকবেন, এরা কোথায় থাকবেন, এই বিষয়টা সেনাবাহিনীর সামনে একটা প্রশ্ন। সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বক্তব্য এসেছিল যে শুধু এই 15 জন না, এই মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকেও সেনাবাহিনী তাদের হেফাজতে এই বিশেষ কারাগার, যেটা স্পেশাল, এখানে থাকার জন্য অফার করা হয়েছে, প্লাস আইনগত সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। আইনগত সুবিধাটা কোন পর্যায়ে থাকবে সেটার জন্য একটা প্রশ্ন। কিন্তু আজকে ট্রাইব্যুনাল হাজির করার পরে এক পক্ষের উল্লাস দেখে অনেকে বিব্রত। উল্লাস তারা মনে করছেন যে সেনা ইন সার্ভিস অফিসারদের তারা জেলে নিতে পারলেন। শুধু জেলে নেয়া না, এই নতুন যে ট্রাইব্যুনালের সংশোধনী, যেটা আইনের সংশোধনীতে বলা হয়েছে এই মানুষগুলা এই অভিযোগের নাম আসার সাথে সাথে তারা চাকরি হারিয়েছেন। এই বিষয়টা স্পর্শকাতর এই কারণে, এই যে আইনগুলা যে করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এই আইনগুলা কোন সংসদে পাশ করা আইন না। এই আইনগুলা রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের মাধ্যমে পাশ করা আইন না। এই আইনগুলা এই ট্রাইব্যুনালের যে নেতৃত্ব তাদের মতো করে তৈরি করা, এটা বিভাজন তৈরি করছে, এটা একটা আলোচনা তৈরি করা হচ্ছে। এই আলোচনা বাংলাদেশ সেনাবাহিনীকে যাতে মানুষের মুখোমুখি দাঁড় করানো না হয়, সেই আহ্বান রেখে এই পর্বটা আজকের মতো এখানে শেষ করছি।